সরকারি মোড়াপাড়া কলেজের মার্কেটিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আমি সৌমেন কুমার তোমাদের আর্থিক হিসাব বিজ্ঞান বিষয়টি পড়িয়ে থাকি। আজকেও আমি 2016 সালের প্রশ্নের সমাধান করব। আজকে দেখো 3 নম্বর প্রশ্নে কি পড়েছিল, অবিরত মজুদ পদ্ধতি ও কালান্তিক মজুদ পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। আমি সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আমি অল্প অল্প করে একটু আলোচনা করে দিই। অবিরত মজুদ পদ্ধতি, যে পদ্ধতিতে নিয়মিত মজুদ হিসাব রাখা হয় এবং নির্দিষ্ট সময়ান্তে সরেজমিনে মজুদ পরীক্ষা করা হয়, তাকে অবিরত মজুদ পদ্ধতি বলে, অর্থাৎ নিয়মিত হিসাব রাখা হয়। আর কালান্তিক মজুদ পণ্য নিয়মিত হিসাব রাখা হয় না, অর্থাৎ যে পদ্ধতিতে নির্দিষ্ট সময়ান্তে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ান্তে অবিকৃত পণ্যের হিসাব রাখা হয়, তাকে কালান্তিক মজুদ পণ্য বলে। ভিত্তিটা দেখো কেমন। এ পদ্ধতিতে বইয়ে লিপিবদ্ধকৃত হিসাবের ওপর মজুদ নির্ভরশীল। আর কালান্তিক মজুদ পণ্যের ক্ষেত্রে দেখো, এ পদ্ধতি প্রত্যক্ষ মজুদের কালান্তিক গণনার ওপর মজুদ নির্ভরশীল। হিসাবের নাম ক্রয় লিপিবদ্ধ করার জন্য মজুদ পণ্য হিসাবে ব্যবহার করা হয় অবিরত মজুদ পদ্ধতির ক্ষেত্রে। আর কালান্তিক মজুদ পণ্যের ক্ষেত্রে দেখো কি করা হয়, ক্রয় লিপিবদ্ধ করার জন্য ক্রয় হিসাবেই ব্যবহার করা হয়, কিন্তু অবিরত মজুদ পণ্যের ক্ষেত্রে কিন্তু মজুদ পণ্য হিসাব ব্যবহার করা হয়, আর এখানে দেখো ক্রয় হিসাব ব্যবহার করা হয়। তথ্যের ক্ষেত্রে দেখো, এ পদ্ধতিতে মজুদ পণ্য ও বিক্রিত পণ্যের ব্যয়ের চলমান তথ্য পাওয়া যায়। চলমান তথ্য, যেহেতু নিয়মিত মজুদ হিসাব রাখা হয় বলে চলমান তথ্য পাওয়া যায়, ঠিক আছে। আর এটা নির্দিষ্ট সময়ান্তে অবিকৃত পণ্যের হিসাব রাখা হয় বলে এই পদ্ধতিতে মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী তথ্য পাওয়া যায়, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে তথ্যটা পাওয়া যায়। প্রয়োগটা দেখো, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে এর প্রয়োগ আছে, কিন্তু ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানে কালান্তিক মজুদ পণ্য ব্যবহার করা হয়, মজুদ পদ্ধতি ব্যবহার করা হয়। সময় ও ব্যয়, এই পদ্ধতিতে মজুদ পণ্যের হিসাব রাখা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। বড় বড় প্রতিষ্ঠানে এই জন্য এটা ব্যবহার করে, আর ছোট ছোট প্রতিষ্ঠানে কালান্তিক মজুদ পণ্য ব্যবহার করে বলে এই পদ্ধতিতে মজুদ পণ্যের হিসাব রাখা স্বল্প সময় ও স্বল্প ব্যয় সাপেক্ষ, অল্প খরচে এই পদ্ধতিতে হিসাব রাখা সম্ভব হয়। এরপর আসো দেখো নিয়ন্ত্রণটা কেমন। যে কোনো মুহূর্তে হাতে মজুদের পরিমাণ ও মূল্য জানতে পারে বলে বাস্তব নিয়ন্ত্রণ সম্ভব হয় তোমার এই অবিরত মজুদ পদ্ধতির মাধ্যমে। কিন্তু দেখো কালান্তিক পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিতে মজুদ নিয়ন্ত্রণে অবিরত পদ্ধতিকে সহায়তা করে, ঠিক আছে। এই অবিরত পদ্ধতিতে হিসাব রাখার জন্য কালান্তিক মজুদ পণ্য পদ্ধতিটা সহায়তা করে থাকে। এরপর আসলে দেখো পার্শ্ব প্রতিক্রিয়া। এ পদ্ধতি প্রয়োগের ফলে ব্যবসায়ের স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটে না, ঠিক আছে। আর এই পদ্ধতি প্রয়োগ করা হলে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায়ের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে, ঠিক আছে। এটা সবসময় হিসাব রাখা হয় বলে বেশি প্রভাব পড়ে না, খেয়াল রাখা যায়, কিন্তু এটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা লাগে বলে এখানে অনেক সময় নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। শনাক্তকরণ, এ পদ্ধতিতে পণ্য ঘাটতি, বিনষ্ট পণ্য, অপরিচালিত পণ্য সহজেই শনাক্ত করা যায়, কারণ প্রতিদিনের হিসাব বা খুবই স্বল্প সময়ের মধ্যে হিসাব করা হয়, এই জন্য অন্যান্য বিষয়গুলি খুব দ্রুত চোখে পড়ে কোনো প্রকার অকারেন্স ঘটলে। আর এই পদ্ধতিতে পণ্য ঘাটতি, পণ্য চুরি বা বিনষ্ট পণ্য সহজে শনাক্ত করা যায় না বা শনাক্ত করা কঠিন, কারণ একটা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ 1 বছর 2 বছর পর পরে হিসাব করা হয়। বিশেষ করে ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আর্থিক বছর শেষে এটা হিসাব করা হয় বলে অনেক সময় অনেক বিষয়গুলো ধরা পড়ে না সহজে। আবার দেখো প্রাপ্ত নগদ বাট্টা, বাকিতে ক্রয়ের পর নগদ বাট্টা পাওয়া গেলে মজুদ পণ্য হিসাবে ক্রেডিট করা হয়। এই যে মজুদ পণ্য, আগেও আমরা বলেছি মজুদ পণ্য হিসাবে ব্যবহার করা হয়, মজুদ পণ্য হিসেবে এটাকে লিপিবদ্ধ করা হয়। আর এখানে দেখো ক্রয় বাট্টা হিসেবে ক্রেডিট করা হয়, ঠিক আছে, অর্থাৎ ক্রয় হিসাব বলেছিলাম, যেহেতু বাট্টার কথা আসলো তাই ক্রয় বাট্টা হিসাবে ক্রেডিট করা হয়। এরপর আসলে পণ্যের মূল্য, যে সকল পণ্যের একক প্রতি মূল্য বেশি সে সকল পণ্যের ক্ষেত্রে এ পদ্ধতি অধিক ফলপ্রসূ। পণ্যের একক প্রতি মূল্য যদি বেশি হয় তাহলে তোমার অবিরত মজুদ পদ্ধতির মাধ্যমে হিসাব রাখা সহজ, আর সকল মূল্যমানের পণ্যের জন্যই তোমার কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করা যায়। আমি এটা সুন্দর করে একবার ধরে রাখছি, তোমরা দেখো তো বোঝা যায় কিনা, না বুঝতে পারলে জুম করে দেখবে।
আশা করছি বুঝতে পারবে। আমি আরও একটু ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছি। আমরা এতক্ষণ 3 নম্বর প্রশ্নে ছিলাম। এবার আসো 2016 সালের 4 নম্বর প্রশ্নের আমরা সমাধান করি। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, দ্য অ্যাকাউন্টস ইন দ্য লেজার, হ্যাঁ, খতিয়ানে অফ হিমু ডেলিভারি সার্ভিস কন্টেইন দ্য ফলোয়িং ব্যালেন্সেস অন জুন 30, 2015, অর্থাৎ জুন মাসের 30 তারিখের 2015 সালের কিছু ব্যালেন্স দেওয়া আছে কার বলো তো? হামিম ডেলিভারি সার্ভিস কোম্পানির লেজারের হিসাব দেওয়া আছে। ঠিক আছে, দেখো অ্যাকাউন্টস দেওয়া আছে এবং তার অনুকূলে টাকা দেওয়া আছে, এবং দেখো এই ক্যাশের জায়গায় গ্যাপ চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এটার মান বের করতে হবে। কী কী দেওয়া রয়েছে দেখো, অ্যাকাউন্টস রিসিভেবল প্রাপ্য হিসাব দেওয়া রয়েছে 7,642 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল প্রদেয় হিসাব দেওয়া রয়েছে 8,396 টাকা। ক্যাশ টাকার জায়গায় দেখো, অর্থাৎ নগদের ঘরে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এই মানটা বের করতে হবে। ইকুইপমেন্ট সরঞ্জামাদি দেওয়া রয়েছে 49,360 টাকা। সাপ্লাইস এক্সপেন্স অর্থাৎ সম্ভার খরচ দেওয়া আছে 300 টাকা। সাপ্লাইস দেওয়া রয়েছে, সাপ্লাইস এটা হলো সম্পদ, আর সাপ্লাই এক্সপেন্স এটা হলো খরচ। দেখো সম্ভার দেওয়া রয়েছে 458 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স অর্থাৎ গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল, এসবগুলো একত্রে বলা হয় ইউটিলিটিস এক্সপেন্স। দেখো 523 টাকা দেওয়া রয়েছে। ডান পাশে আরও কিছু টাকা দেওয়া রয়েছে, যেমন প্রিপেইড ইন্স্যুরেন্স অর্থাৎ অগ্রিম বিমা, এটা সম্পদ দেওয়া রয়েছে। দেখো 1,968 টাকা। মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার এক্সপেন্সেস দেওয়া রয়েছে, মেরামত খরচ 961 টাকা। সার্ভিস রেভিনিউ অর্থাৎ সেবা আয় দেওয়া রয়েছে 10,610 টাকা। অনার্স ড্রয়িং উত্তোলন দেওয়া রয়েছে দেখো 700 টাকা। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স 42,000 টাকা। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস পেয়েবল, এটা দায়, পেয়েবল থাকলে দায় হয়, দেখো 815 টাকা দেওয়া রয়েছে। এখন যেহেতু কিছু তথ্য দেওয়া রয়েছে, নগদ টাকা বের করতে হবে, অর্থাৎ এটা এক ধরনের রেওয়া মিল, তাই না? রেওয়া মিলে ডেবিট ক্রেডিট আলাদা করে ফেললেই যে ডিস্ট্যান্সটা বেরোবে সেটাই হচ্ছে ক্যাশে ঘরে টাকা হবে, অর্থাৎ ব্যালেন্সিং ফিগার। প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স শোয়িং দ্য রিজনস অফ 17,000 ডেবিট অ্যান্ড ক্রেডিট, অর্থাৎ 17,000 টাকা দেওয়া রয়েছে, এটা ডেবিটে অথবা ক্রেডিটে বসাতে হবে। বসিয়ে এই ক্যাশ ব্যালেন্সটা কত হবে বের করতে হবে আমাদের। অ্যাকাউন্টস অ্যারেঞ্জড এবং অ্যান্ড ফিল ইন দ্য মিসিং অ্যামাউন্ট। চলো তাহলে অঙ্কটা করি। ট্রায়াল ব্যালেন্স করতে বলেছে, তাই না? দেখো আমি ট্রায়াল ব্যালেন্সটা করেছি। হামিম ডেলিভারি সার্ভিস, প্রথমে কোম্পানির নাম লিখবা, তারপর যে জিনিসটা করতে বলে সেই জিনিসটার নাম লিখবা, ট্রায়াল ব্যালেন্স, এবং যত তারিখের বিষয়। দেখো জুন মাসে 30 তারিখের অঙ্কটা ছিল, জুন মাসে 30, 2015 সালের পড়েছিল অঙ্ক, 2015 সালে জুন মাসে 30 তারিখের অঙ্ক, তা দিলাম। এখন ওপরে যা যা ছিল খেয়াল করো, অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, তো অ্যাকাউন্টস রিসিভেবল কী হয়? ডেবিট হয়, কারণ অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ প্রাপ্য হিসাব, অর্থাৎ সম্পদকে মিন করে, সম্পদ সবসময় ডেবিট হয়, 7,642 টাকা। এবার আসলে অ্যাকাউন্টস পেয়েবল, পেয়েবল থাকলে তো দায় হয়। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে প্রদেয় হিসাব, এই যে দায়, ক্রেডিট পাশে দিয়ে দিয়েছি টাকা 8,396 টাকা। ক্যাশ, এটা আমাদের ব্যালেন্সিং ফিগার, সবার শেষে বের হবে এই টাকাটা। ইকুইপমেন্ট সরঞ্জামাদিত সম্পদ ডেবিট, অর্থাৎ এই যে 49,360 টাকা দিয়ে দিলাম, ইকুইপমেন্ট গেল। সাপ্লাই এক্সপেন্স, এক্সপেন্স তো খরচ 300 টাকা। সাপ্লাই সম্পদ, সম্পদ তো সবসময় ডেবিট হয়, 458 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স, এটা খরচ, খরচ তো ডেবিট হয়, 523 টাকা ডেবিট ঘরে। নোটস পেবল, এটা তো পেয়েবল থাকলে দায় হয়, ঠিক আছে। এখন এই টাকাটা 17,000 টাকা কেন ক্রেডিট পাশে আসলে এটা পরে বলবো, হ্যাঁ, এটা শর্তের মধ্যে ছিল, দুইটা শর্ত, তাহলে এটা সবার শেষে করতে হবে এই দুইটা জিনিস, অর্থাৎ ক্যাশ এবং নোটস পেবল। প্রিপেইড ইন্স্যুরেন্স দেখো 1,968 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স তো সম্পদ, প্রিপেইড থাকলে সম্পদ হয়, সম্পদ তো ডেবিট, ডেবিট ঘরে টাকাটা বসিয়েছি। মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার এক্সপেন্স, এক্সপেন্স তো খরচ, খরচ তো ডেবিট হয়, 961।
সার্ভিস রেভিনিউ, রেভিনিউ হচ্ছে আয়, আয় তো ক্রেডিট, এই যে ক্রেডিট ঘরে 10,610 টাকা। অনার্স ড্রয়িং, উত্তোলন, উত্তোলন তো খরচ, এটা ডেবিট। হ্যাঁ, এই যে 700 টাকা ডেবিট ঘরে। অনার্স ক্যাপিটাল, এটা তো ক্যাপিটাল সবসময় আজীবন ক্রেডিট, এই যে 42,000 টাকা দেওয়া ছিল যা, সেগুলি শুধু বসানো হচ্ছে। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্সেস, এক্সপেন্স মানে খরচ, খরচ সবসময় ডেবিট হয় 4,428 টাকা। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস পেয়েবল, পেয়েবল আজীবন দায়, দায়ের ঘরে বসাই দিলাম। এখন খেয়াল করো, ক্যাশের ঘরে ফাঁকা রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, কিন্তু আরও কিছু 17,000 টাকা দিয়ে রয়েছে নিচে শর্ত হিসেবে, ডেবিটে অথবা ক্রেডিটে যে কোনো একটা টাকার জায়গায় বসাতে হবে। এখন যদি এই 17,000 টাকা একটা ডেবিটের কোনো অ্যাকাউন্টসের নাম দিয়ে বসিয়ে দিতাম, তাহলে কিন্তু এই পাশে এই যে ক্যাশ টাকা তো আবার সম্পদ, সম্পদ তো ডেবিট হবে, তাই ডেবিটের ঘরে কিন্তু সেই ব্যালেন্সটা থাকে না, তখন ক্রেডিটের ঘরে চলে যায়। তা আমাদের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তো ডেবিটের ঘরে, সুতরাং এই বাম, এই যে ডেবিটের ঘরে অবশ্যই কম থাকতে হবে টাকা, অর্থাৎ এই কারণে 17,000 টাকাটা ডেবিটে বসানো যাবে না, ক্রেডিটে বসাতে হবে। অর্থাৎ ক্রেডিটে বসাতে হলে তাহলে ক্রেডিটের যে কোনো একটা টার্মস নিতে হবে, নিতে হতে পারে সেলস তো ক্রেডিট, ক্রেডিটে বসাতে হতে পারে। নোটস পেয়েবল ক্রেডিট হয়, কত রকমের লেনদেন আছে, সে সকলগুলো কী হয়, ক্রেডিট হয়, যেগুলো একটা নাম বসিয়ে দিয়ে কন্ডিশনটা মেনে 17,000 টাকা ক্রেডিট ঘরে বসাতে হবে কথা। তা আমি নোটস পেয়েবলটা, যেহেতু এই ট্রানজ্যাকশনের মধ্যে নোটস পেয়েবল ছিল না, নোটস পেয়েবলটাও লিখে ক্রেডিট ঘরে বসিয়ে দিয়েছি। এই টাকাটা যদি আমি ডেবিট ঘরে বসাতাম তাও হতো, ডেবিটের একটা ডেবিট হয় এমন একটা তোমার লেনদেন বসিয়ে, কিন্তু এখানে যদি 17,000 টাকা বসাই তাহলে গ্যাপটা এখানে আর থাকে না, গ্যাপটা চলে যায় এ পাশে, কিন্তু আমাদের গ্যাপ দেওয়া রয়েছে ক্যাশে, সুতরাং এই 17,000 টাকা এই পাশেই নিতে হবে। নীল দেখো এই পাশে টাকাটা বেশি হয়, এই পাশেটা এই পাশে বসিয়ে দিলাম, দিয়ে দেখো এই ব্যালেন্সিং ফিগারটা এই পাশে চলে আসলো, আমাদের ক্যাশের ঘরে জিজ্ঞাসা চিহ্ন ছিল, এটা যোগ করলে 78,821 টাকা হয়, এ পাশে বসালাম। এবার এইগুলো যোগ করার পরে 78,821 টাকা থেকে এই ট্রানজ্যাকশন এগুলো যোগ করার পরে বাদ দেওয়ার পরে যে টাকাটা হয় সেটাই হলো 12,481। এটাই উত্তর। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ। প্রশ্নটা আরেকবার দেখাচ্ছি। খুব ভালো করে অঙ্কগুলো করবে, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো।